ভারতে আরও বেশি বিস্ময় এবং সমালোচনা বাড়ছিল যে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করতে পারলেন এবং কেন কোনো ব্যবস্থা বা কোনো তীব্র প্রতিক্রিয়া জানানো হলো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে বাংলাদেশ, নেপাল, ভুটান মিলিয়ে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলবার মতো প্রস্তাব চীনে বসে দিয়ে আসতে পারলেন। ভারত বাংলাদেশকে দেওয়া তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। এই ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে ভারতের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশের রপ্তানিকারকরা তৃতীয় যে কোনো দেশে তাদের পণ্য রপ্তানি করতে পারেন এবং ভারতের কোনো বন্দর দিয়ে ঢুকে আবার ভারতের সড়কপথ ব্যবহার করে ভারতেরই অন্য কোনো বন্দর কিংবা বিমানবন্দর দিয়ে পৃথিবীর যে কোনো দেশে পণ্য রপ্তানির সুবিধা এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকারকরা পেয়ে এসেছেন 2020 সাল থেকে। এর ফলে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি তো সহজ হয়েছিল বটেই, এর পাশাপাশি বাংলাদেশের এমনকি তৈরি পোশাক যারা রপ্তানি করেন সেই তৈরি পোশাক শিল্প মালিকেরা আসলে ভারতের স্থলপথ ব্যবহার করে দিল্লি বিমানবন্দর সহ নানা সমুদ্র বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে অন্য তৃতীয় দেশে তাদের পণ্য রপ্তানি করে আসছিলেন। কাজেই এই সুবিধা বাতিল হওয়ার ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকদের খরচ এবং সময় দুইই বাড়বে। তাদেরকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে এখন তৃতীয় দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে, এবং যে সময় এবং খরচ তার ফলে বাড়বে তাতে আসলে পণ্য মূল্য কি দাঁড়াবে সেটিও নতুন করে উদ্বেগের বিষয় হবে। ভারত তাৎক্ষণিকভাবে কার্যকর করে অকস্মাৎ এমন একটি সিদ্ধান্ত কেন নিল? ভারতের সংবাদ মাধ্যমগুলো তাদের বাণিজ্য বিশ্লেষক এবং কূটনৈতিক বিশ্লেষকদের বরাতে সরাসরি লিখছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত হিসেবে বর্ণনা করে এবং উত্তর পূর্বাঞ্চলীয় ওই রাজ্যগুলোর জন্যে বাংলাদেশি সমুদ্রের একমাত্র অভিভাবক, কাজেই নেপাল, ভুটান, ভারতের সেভেন সিস্টার্স রাজ্য এবং বাংলাদেশকে মাথায় রেখে চীনের এখানে তার অর্থনীতির সম্প্রসারণ ঘটানো উচিত, এমন আহ্বান জানানোকে ভারত ভালো চোখে দেখেনি এবং তার জবাব হিসেবেই ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র চীনকে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে ল্যান্ডলকড হিসেবে অভিহিত করে চীনকে এই অঞ্চলে তার অর্থনীতির সম্প্রসারণ করতে বলে ভারতকে একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছেন তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সফরের যে যৌথ ঘোষণা সেখানে নিশ্চিত করে এসেছেন যে ভারতের যে চিকেন নেক বলে পরিচিত নিরাপত্তা ক্ষেত্রে খুবই স্পর্শকাতর অঞ্চল হিসেবে ভারতে যেই অঞ্চলটিকে মনে করা হয় তার শিলিগুড়ি করিডোর, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য যে অপ্রশস্ত একটি পথের মাধ্যমে সংযুক্ত, তার খুব কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ এই সফরে চীনকে দিয়ে এসেছে। শুধু তাই নয়, বাংলাদেশ বলছে যে চিকেন নেকের খুব কাছে, শিলিগুড়ি করিডোরের খুব কাছে বাংলাদেশের লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন, এবং সেই অবকাঠামো উন্নয়নের জন্যও চীনকে আহ্বান জানিয়ে এসেছেন বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের তরফে মোংলা বন্দরকে এখন নতুনভাবে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়নের দায়িত্ব চীনকে দেওয়া হচ্ছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে ভারতের জন্যে অত্যন্ত স্পর্শকাতর ওই অঞ্চলটিকে একরকম চীনা বিনিয়োগের জন্যে সহজ জায়গা হিসেবে অভিহিত করে এসেছেন, সেটিকে ভারতে আসলে ভালো চোখে দেখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে এই মন্তব্য করার পরেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজনীতিবিদেরা, বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে এর শক্ত জবাব দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু এরপর বিমস্টেক সম্মেলনে গিয়ে ভারতের রাজনীতিবিদদেরকে এবং কূটনৈতিকদেরকে বিস্মিত করে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে।
এরপর থেকেই ভারতে আরও বেশি বিস্ময় এবং সমালোচনা বাড়ছিল যে এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করতে পারলেন এবং কেন কোনো ব্যবস্থা বা কোনো তীব্র প্রতিক্রিয়া জানানো হলো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে বাংলাদেশ, নেপাল, ভুটান মিলিয়ে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলবার মতো প্রস্তাব চীনে বসে দিয়ে আসতে পারলেন। এই চাপের মুখেই ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিল যে 2020 সালে বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত দিয়েছিল তা এখন থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর করে তুলে নেওয়া হবে। ভারত বলেছে যেসব পণ্য পরিবহনকারী ট্রাক বা কার্গো এরই মধ্যে ভারতের স্থলসীমান্তে ঢুকে গেছে সেগুলো বাংলাদেশে এখন ফিরে যেতে পারবে। তার মানে বাংলাদেশের পণ্য রপ্তানিকারকদের জন্য বিপদ শুরু হয়েছে আজকে থেকেই। এখন থেকেই তাকে এই পণ্যগুলো পর্যন্ত গন্তব্যে নেপাল, ভুটান সহ তৃতীয় দেশের গন্তব্যে পাঠাতে হলে কোন পথে কত সময়ের মধ্যে যেতে হবে, কত খরচে যেতে হবে সেই হিসাবটি করা শুরু করতে হবে। বাংলাদেশে পণ্য রপ্তানিকারকরা এমন সময়ে এই বিপদে পড়লেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, যে দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে, সে দেশ একটা বাড়তি শুল্ক আরোপ করেছে এবং এর ফলে আগের 15% সঙ্গে বাড়তি 37% শুল্ক যুক্ত হয়ে প্রায় 52% শুল্কের চাপে পড়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পরিবহনের ক্ষেত্রে। এবং অনেক অর্ডার বাতিল হচ্ছে। অনেক ক্ষেত্রেই শিপমেন্টের অর্থাৎ জাহাজীকরণের ঠিক আগে অর্ডার দেওয়া প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত পণ্যকে আর জাহাজে তুলতে নিষেধ করছে। এমন অবস্থায় এখন বাংলাদেশের জন্যে অনেক সময় ধরে একটা পণ্য রপ্তানির সহজ পথ যে তৈরি হয়েছিল ভারতের মধ্য দিয়ে নেপাল, ভুটানে কিংবা ভারতের মধ্য দিয়ে দিল্লি বিমানবন্দর সহ অন্যান্য ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে সেই সুবিধাটি বাতিল হয়ে গেল। ভারতের পণ্য রপ্তানিকারকরা এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে, কারণ তাদের তরফ থেকে 2020 সাল থেকেই অভিযোগ ছিল যে ভারত তার স্থলপথ বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে রপ্তানির জন্য খুলে দেওয়ার পর থেকেই শুধু দিল্লি বিমানবন্দরেই অন্তত 10টি বাংলাদেশি কার্গো প্রতিদিন জড়ো হতো এবং এর ফলে তারা বলছিল যে ভারতের পণ্য রপ্তানিকারকদের বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের সঙ্গে ভারত থেকে অন্য দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন সুবিধা এবং খরচ নিয়ে দর কষাকষির মধ্য দিয়ে যেতে হতো, একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হতো এবং তাদেরকে ভাগাভাগি করতে হতো অন্য দেশে পণ্য পরিবহনে ভারতের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি। এখন ভারতের পণ্য রপ্তানিকারকরা বলছেন বাংলাদেশের কার্গো যেহেতু আর ভারতের বন্দরগুলো দিয়ে রপ্তানি হবে না, কাজেই ভারতের বন্দরে যেসব পণ্য রপ্তানির ক্যাপাসিটি আছে তার পুরোটি তারা ব্যবহার করতে পারবেন। বিশেষভাবে দিল্লি বিমানবন্দরের ক্ষেত্রে এটি তাদেরকে একটা বাড়তি সুবিধা দেবে। বাংলাদেশে একটা জনপ্রিয় ধারণা আছে যে শেখ হাসিনার আমলে ভারতকে যে পরিমাণ বাণিজ্যিক এবং পরিবহন সুবিধা দেওয়া হয়েছে, ভারত বাংলাদেশকে পাল্টা কোনো সুবিধা দেয়নি। ভারত বাংলাদেশকে দেওয়া একটা বড় সুবিধা হিসেবে দেখে এই ট্রান্সশিপমেন্টকে এবং 2020 সাল থেকেই এর মাধ্যমে বাংলাদেশের পণ্য শূন্য শুল্কে ভারতের সড়কপথ ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে আসছিল। এখন ভারত এই পণ্য পরিবহন সুবিধা একতরফাভাবে বাতিল করে দিতে পারে কিনা এবং এই অকস্মাৎভাবে বাতিল করে দিতে পারে কিনা। বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে বৈশ্বিক যেসব চুক্তি আছে তার আওতায় আসলে ল্যান্ডলকড স্থলবেষ্টিত দেশগুলোর ক্ষেত্রে পণ্য পরিবহন সুবিধা একটা সহজতর অ্যাক্সেস পরিবহন সুবিধা তৈরি করা এক এক দেশের দায়িত্ব হিসেবে দেখা হয় এবং তার ফলে এখন নেপাল, ভুটানের মতো দেশগুলো বলতেই পারে যে তার সঙ্গে বাংলাদেশের সংযোগ এর ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা এই নিয়ে ভারতকে প্রশ্নের সম্মুখীন করতে পারে যে এই সুবিধা বাতিল করার মাধ্যমে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে স্থলবেষ্টিত নেপাল, ভুটানের সংযোগকে বিচ্ছিন্ন করে দিল। তবে নিশ্চিত
নিশ্চিতভাবেই বিশ্ব বাণিজ্য সংস্থায় গিয়ে এই অভিযোগ তোলার পর বিশ্ব বাণিজ্য সংস্থা আবারও এই দেশগুলোর সঙ্গে আলোচনা বিচার আচার করে কতদিনে এই সমস্যার সমাধান করতে পারবে তা বলা অনিশ্চিত। এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন এ ধরনের তিক্ততায় পর্যবেসিত হয়েছে যে ভারত সরাসরি এ ধরনের বাণিজ্যিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেছে, তখন নিশ্চিতভাবেই বলা যায় যে এই মুহূর্তেই বাংলাদেশ সরকারের কোনো আবেদন বা আহ্বান শুনতে হয়তো ভারত সহজে সাড়া দেবে না। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কূটনৈতিক পর্যায়ে চীন ভারত সকলের স্বীকৃতি পেয়ে একটা দারুণ সময় কাটাচ্ছেন এমন যখন মনে হচ্ছিল, তখন এই ভারতের এই সিদ্ধান্ত তাকে বিব্রত করবে, বিপদে ফেলবে এবং বাংলাদেশের পণ্য রপ্তানিকারকরা এরই মধ্যে মার্কিন বাড়তি শুল্ক আরোপের ফলে যে চাপে ছিলেন তার সঙ্গে এই চাপ যুক্ত হয়ে তারা বাংলাদেশের সরকার প্রধানকে, প্রধান উপদেষ্টাকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কী প্রতিক্রিয়া দেখান তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।